হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছে তোমরা? আজকে আমরা করব পেজ নাম্বার 28 পেজের 9 দাগ থেকে। আমাদের এই 8 দাগের এই পর্যন্ত পুরো অঙ্ক আমাদের করা হয়েছে। যারা যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব 28 পেজের এই অঙ্কগুলো। প্রথমে 9 দাগে আছে উপপাদ্য। আমি একটা ভিডিওতে বলে দেব কোনগুলো উপপাদ্য সব থেকে কমন। তারপর 10 দাগে আছে উপপাদ্যের প্রয়োগ। এই উপপাদ্যের প্রয়োগ তোমাদের মিনিমাম 10 থেকে 15টা করতে হবে, তাহলেই কিন্তু এই উপপাদ্যের প্রয়োগ তোমাদের কমন পড়বে। তো আমি সব থেকে ইম্পর্টেন্ট 5টা দেবো, ওই 5টা থেকে আসার চান্স সব থেকে বেশি, তো দিয়ে দিব। টোটাল 10টা দেওয়া থাকবে, তার মধ্যে 5টা মার্ক করে দিয়ে দেবো যে এই 5টা সব থেকে কমন বেশি, ঠিক আছে? তো 9 আর 10 আমি করছি না। 11 রোমান সংখ্যা 1-এ বলেছে জ্যামিতিক উপায়ে √31 এর মান নির্ণয় করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো আমরা দেখো কিভাবে করব এই অঙ্কগুলো। যখন আমরা 2 অঙ্কের মৌলিক সংখ্যা দেখব, যেমন ধরো 17, 19, 29, 31, 37, এইরকম 2 অঙ্কের মৌলিক সংখ্যা দেখব, তখন সেই সংখ্যাগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটাকে আমি 5 দিয়ে ভাগ করে নেব। 5 6 30, বিয়োগ করলে আসবে 1, দশমিক দিয়ে 0 নেব, 5 দুগুণে 10, তাহলে সমান সমান এই 31টাকে লিখব এই 5 আর এটার গুণফল আকারে, ঠিক আছে? 6.2 × 5, মানে এটা আর এটার গুণফল আকারে লিখবো। এবার যদি এই দুটো তোমরা গুণ করে দাও তাহলে √31ই আসবে। এবার আমরা কি করব, এবার আমরা স্কেলের সাহায্যে প্রথমে 6.2 সেমি নেব, তারপর 5 সেমি নেব। তো তোমাদেরকে বলে দেই আমি কলমের সাহায্যে করছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কত নেব, 6.2, তাহলে 6.2 হলো এটা। 6.2 নেওয়া হলো। এরপর আমরা নেব 5 সেমি, তাহলে এখান থেকে 5 সেমি নেব, মানে এখান থেকে 5 বলতে এখানে, ঠিক আছে? তো এই 5 সেমি নিয়ে নিলাম, তো এটা হবে 6.2 সেমি আর এটা হবে 5 সেমি, ঠিক আছে? এবার আমরা দেখো কিভাবে করব। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটি ইচ্ছানুযায়ী, মানে যতটুক পারো একটি লম্বা সরলরেখা আঁকো। দেখো আমি এঁকে নিলাম একটি সরলরেখা, এঁকে নিলাম। এবার আমরা এই 6.2 সেমি কাটা কম্পাসের সাহায্যে, মানে সবসময় বড়টাকে আগে নেওয়ার চেষ্টা করবে, ছোটোটা নিলেও কোনো অসুবিধা নেই, তবে বড়টা নিলেই ভালো হয়। তো প্রথমে তোমরা কাটা কম্পাসের সাহায্যে এই 6.2 মানে 6.2টা কেটে নেবে, ঠিক আছে? তো আমি কেটে নিলাম। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে এই কেটে নিলাম, ঠিক আছে? এরপর কত আছে, 5 আছে। তো একই রকমভাবে আমরা 5কে নেব। আমরা দেখো কাটা কম্পাসের সাহায্যে 5 কেটে নিলাম। এবার এই 5 একই রকমভাবে যেখানে 6.2 শেষ হয়েছে সেখানে বসিয়ে এই 5টা কেটে দেব, বোঝা গেল? এবার দেখো এই 6.2 আর এখানে কত ছিল 5, এটা যোগ করে কত হয় 2 পয়েন্ট, এখানে আসে 11.2 আসে আর কি। 11.2 আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব হয়েছে কি না। তাহলে এখান থেকে আমরা স্কেলের সাহায্যে মেপে দেখছি, দেখো 11.2 এটাই আছে। তার মানে আমাদের এখন এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মাঝে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে করব, প্রথমে আমরা কাটা কম্পাসের সাহায্যে এই যে এই 11.2, এই 11.2 যে সরল রেখাংশটা আছে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে দুটো সমান ভাগে ভাগ করব, ঠিক আছে? তো কিভাবে করব, আমরা এখানে দেখো এখানে বসিয়ে আমরা অর্ধেকের বেশি নেব। দেখো এখানটা মনে হলো অর্ধেকের বেশি, তোমরা যত পারবে অর্ধেকের বেশি নিলে সব থেকে ভালো হয়। তো অর্ধেকের বেশি নেবে, নিয়ে ওপরে কাটবে, ঠিক আছে? অর্ধেকের বেশি নিয়ে ওপরে কাটবে, একই রকমভাবে নিচে কাটবে, ঠিক আছে? আবার এখানে বসিয়ে ভালোভাবে বসাতে হবে। তো আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি। দেখো এখানে কাটবো, আবার এখানে কাটবো। এখানে ঠিকঠাক ছেদ করেছে, কিন্তু এখানে কিন্তু ছেদ করেনি, একটু বাড়িয়ে নিচ্ছি আমি। দেখো বাড়িয়ে নিলাম।
এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব। তো আমি অবশ্য বারবার বলছি আমি কিন্তু কলম ইউজ করছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে। তো এটা আর এটা যোগ করে দেব। ঠিক আছে, তো আমি যোগ করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা কাঁটা কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে আমরা এটাকে একটা অর্ধবৃত্ত আঁকবো। তো আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা বি, এটা সি। এখানে বি, এটা বি, আবার এটাও কেন বি হলো জানো? কারণ এখান থেকে এই পর্যন্ত আমি নিয়েছিলাম 6.2, তারপরে আবার এখানেই বসিয়েছি, মানে বিতেই বসিয়েছি, তাই বি, এটা নাম হয়েছে বি, আর এটা হবে সি, মানে এটা হবে সি। এখান থেকে বিতে এখানে সি, এই পর্যন্ত হবে 5 সেমি। ঠিক আছে, এবার আমি কি বললাম, এবার আমি বললাম যেখানে আমি সমদ্বিখ খণ্ডিত করলাম সেই বিন্দুতে বসিয়ে, এখানে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো। দেখো এই মাপটা ভালোভাবে নিতে হবে। তো এখানে দেখো ভালোভাবে এই এ বিন্দুর সঙ্গে, দেখো কোথায় বসিয়েছি, এখানে বসিয়ে আমরা এই এ বিন্দুর মাপ নিচ্ছি। তো এটা নাম দিয়ে দিচ্ছি, তাহলে বলতে সুবিধা হয়। এটা ও দিচ্ছি, তাহলে আমরা ও বিন্দুতে বসিয়ে ও এর মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকছি। ঠিক আছে, দেখো এঁকে নিলাম অর্ধবৃত্ত, দেখা যাচ্ছে তো, দেখো এঁকে নিলাম অর্ধবৃত্ত। এবার আমরা যেখানে এই প্রথমে বড় যে মানে সরলরেখাংশটা কেটেছিলাম, এটা যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে, বি বিন্দুতে। তাহলে দেখো এ বি ছিল, এটা এখান থেকে এভাবে কেটেছিলাম, তাহলে বি বিন্দুতে শেষ হয়েছিল। এই বি বিন্দুতে এবার আমরা একটা 90 ডিগ্রি আঁকবো। দেখো 90 ডিগ্রিতে তোমরা সকলেই পারো কীভাবে আঁকতে হয়, তাহলে আমি 90 ডিগ্রি এঁকে নিচ্ছি। দেখো 90 ডিগ্রি এঁকে নিলাম, এখানে বসাবো একই মাপ, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার একই মাপটা আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে, আর এখানে বসিয়ে এখানে কাটলাম। ঠিক আছে, আবার ওপরে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, তো এবার এটাকে আমরা কি করব, এই বি বিন্দুর সঙ্গে যোগ করে দেব। একটা কথা অবশ্য মাথা রাখতে হবে, যখন যোগ করব তখন কিন্তু এই অর্ধবৃত্তের বাইরে যেন না চলে যায়। তো এখানে এই যোগ করে দিলাম। দেখো এই অর্ধবৃত্তের কিন্তু বাইরে নেওয়া যাবে না। ঠিক আছে, তো অর্ধবৃত্তটাকে যেন স্পর্শ করে, তো এটার নাম দিচ্ছি ডি। এই বিডি হলো নির্ণয় মধ্য সমানুপাতি। ঠিক আছে, তো আমরা স্কেলের সাহায্যে এই বিডি এর দৈর্ঘ্যটা মেপে দেবো কত হয়। তো দেখো স্কেলের সাহায্যে মেপে দেখছি বিডি এর দৈর্ঘ্যটা কত হয়। তাহলে এখান থেকে এখানে তাহলে কত হলো, ভালো করে এই মাপটা অবশ্য নিতে হবে। কত হবে, 5.5 হবে। ঠিক আছে, তাহলে এই বিডি এর দৈর্ঘ্য আমরা যখন স্কেলের সাহায্যে মাপলাম তখন কত পেলাম, 5.5 সেমি, বা 5.6ও দিতে পারো, 5.6 সেমি প্রায়। এরপরে দেখো 2-এর দাগে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি সমান সমান 6 সেমি, বিসি সমান সমান 10 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো তোমরা পরিবৃত্ত সকলেই মানে জানো যে খুব সোজা, অন্তর্বৃত্ত থেকে কিন্তু পরিবৃত্তটা সোজা হয় সত্যি কথা বলতে। তো দেখো এই পরিবৃত্তটা আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি আশা করছি অঙ্কটা হয়ে যাবে। তো যদি তোমরা রাফটা ভালো করে বুঝতে পারো, তো দেখো এখানে বলেছে এবিসি একটা ত্রিভুজ আঁকো যার এবির মান দিয়েছে 6 সেমি আর বিসির মান কত 10 সেমি। বলেছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি মানে কি, এখানে বিতে কোণ, মানে মাঝখানে যেটা থাকবে সেখানে কোণটা হবে, তার মানে অ্যাঙ্গেল বি এর মানটা কত আসবে, 45 ডিগ্রি। তারপর বলেছে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে দেখো প্রথমে তোমরা এই এবির মান নেবে, এবি হবে কত সেমি দেওয়া আছে, 6 সেমি। ঠিক আছে, এবি হলো 6 সেমি। তারপর তোমরা নেবে বি আর সি, বিসি হয়ে এখানে আছে কত 10 সেমি আছে। ঠিক আছে, এটা নেবে না, স্কেলের সাহায্যে নিয়ে নেবে। তারপর এখানে বলেছে অ্যাঙ্গেল এবিসি হলো 45 ডিগ্রি, তার মানে কোথায় কোণ আছে, বিতে কোণ আছে। তাহলে ত্রিভুজটা যদি ধরো এরকম যদি হয়, ত্রিভুজটা এ বি সি, তার মানে এই কোণটা কত হতে হবে, এই কোণটা হতে হবে
5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেটা কীভাবে করবো? প্রথমে একটি সরল রেখা নেবে ইচ্ছা অনুযায়ী। সরল রেখা নেওয়ার পর যেহেতু এটার নাম কী দেওয়া আছে বিসি, তাই তোমরা কী করবো? কাটা কম্পাসের সাহায্যে এখান থেকে এইটুকু কেটে নিয়ে এখান থেকে এইটুকু কেটে দেবে। তাহলে বিসি হয়ে গেল কত? 10 সেমি হয়ে গেল। এবার এই বি বিন্দুতে কোণ কত করতে হবে? 45 ডিগ্রি কোণ করতে হবে। তোমরা এখানে চাঁদার সাহায্যে বসিয়ে 45 ডিগ্রি এঁকে নেবে। ধরো 45 ডিগ্রি কোণটা এটা হলো 45 ডিগ্রি। তোমরা চাঁদা বসাবে, এভাবে দেখাচ্ছি, এভাবে চাঁদাটা বসিয়ে এখানে 45 ডিগ্রি কোথায় হয় সেখানে 45 ডিগ্রি কোণটা এঁকে নেব। ঠিক আছে, এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে এটার নাম কি হবে? এবি। তাহলে এখানে এই এবি এর মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে এবি কত? 6 সেমি, একটা কেটে দাও। তাহলে এটা হলো এ, এটা হলো বি, এবি, আর এটা হলো সি। এটা যোগ করে দেবো, এ আর সি যোগ করে দেবো। তাহলে একটা দেখো ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব? এই যে এখানে ত্রিভুজের 3টা বাহু আছে, এর মধ্যে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ড কীভাবে আঁকে? অর্ধেকের বেশি নিয়ে, অর্ধেক মানে এইটুকু, অর্ধেকের বেশি নিয়ে ওপরে কাটবে, নিচে কাটবে, মানে এখানে বসিয়ে এখানে কাটবে, এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এখানে বসিয়ে এখানে কাটবে, এভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। আবার এটা আর এটা, এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। মনে করো এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটলে, এখানে কাটলে, এখানে বসিয়ে এখানে কাটলে, আবার এখানে বসিয়ে এখানে কাটলে, এখানে বসিয়ে এখানে কাটলে, তারপর যোগ করে দিলে, যেখানে ছেদ করলো সেটা আর এটা যোগ করে দেবে। ঠিক আছে, তো ধরলাম এখানে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এখানে ও বিন্দু। এইবার এই ও আর বি এটা যোগ করে দিবে। যোগ করে দেওয়ার পর এই ও বি এর মাপ নিয়ে এখানে কাটা কম্পাস বসিয়ে এইভাবে ঘোরাবে। মানে বলে দিচ্ছি, এই যে মনে করো এখানে ও বিন্দুতে ছেদ করে, তারপর এই ও বি এর মাপটা নিয়ে এইভাবে ঘোরাবে। তাহলে এরকম একটা বৃত্ত চলে আসবে। এটাই কি? এটাই হলো পরিবৃত্ত। যদি তোমরা করতে না পারো তবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। ঠিক আছে, তো দেখো এরপর 12 দাগে আছে, যদি 4 cos θ - 5 sin θ = 0 হয় তবে 5 cos θ - 4 sin θ = কত হবে? তাহলে প্রথমে আমরা হয়ের আগে এইটুকু তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি। এবার এখান থেকে 4 cos θ আর মাইনাসটা পাশে গেলে কি হবে? +5 sin θ। ঠিক আছে, তো এবার এটাকে লিখবো আমরা cos θ। এখানে sin θটা গুণ সম্পর্কে আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে। আর এখানে হবে 5, এখানে 4টা গুণ সম্পর্কে আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে। তো যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে 4 cos θ আসবে, আর এখানে গুণ করলে 5 sin θ আসবে। ঠিক আছে, তাহলে আমরা cos θ বাই sin θ মানে কি জানি? cot θ = 5/4। দেখো আমরা বাংলা আমরা জানি cot θকে আমরা কি বলি? cot θকে বলি আমরা ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হলো 5 আর লম্ব কত? 4 হবে। তো আমরা এটা ধরে নেব, তাহলে লিখবো যে cot θ = এখানে আমরা ছবিটা এঁকে নিচ্ছি, এটা নাম দিলাম এ, এটা বি, এটা হলো সি। ঠিক আছে, এ বি সি। এখানে লম্ব 5 হলো ভূমি, ভূমি কোনটা? ভূমি হলো এটা। তাহলে এটাকে আমরা সমান কে ধরে নেব। ঠিক আছে, কে ধরে নেব। তাহলে cot θটাকে লিখে নিচ্ছি ভূমি। তাহলে ভূমি কি? ভূমির মান হলো বিসি বাই লম্ব, ফার্স্ট ব্র্যাকেটে হবে এ বি = 5/4, কে ধরে নিচ্ছি। ঠিক আছে, কে ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে ভূমির মানটা, ভূমি বিসি এর মানটা হবে 5K, আর লম্বের মান হবে, লম্ব এ বি এর মান হবে 4K। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বের করব? অতিভুজের মানটা বের করে নেব। তাহলে অতিভুজের মানটা কি হবে? যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ এসি এর মানটা হবে = √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার লম্ব কত? 4K, এর মাথায় স্কোয়ার হবে, প্লাস ভূমির মান হবে 5K, এর মাথায় স্কোয়ার হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √/। তাহলে 4 স্কোয়ার মানে হবে 16K স্কোয়ার, প্লাস এখানে আসবে 25K স্কোয়ার = √/। যদি যোগ করে দেই তাহলে আসবে কত? 41K স্কোয়ার। তাহলে দেখো এই 41-এর কিন্তু বর্গমূলটা হয় না। ঠিক আছে, তার মানে এটা 41 √/এর ভেতরেই থাকবে, আর এই কেটা বেরিয়ে যাবে, কারণ স্কোয়ারটা রুটটাকে তুলে দেয়। তাহলে এবার আমরা যদি প্রশ্নটা তুলে নিই, প্রশ্নটা আছে 5 cos θ - 4 sin θ। 5 × cos θ মানে আমরা কি জানি? cos θ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 5K বাই অতিভুজ, অতিভুজের মান হলো √/, 41K - 4 × sin θ মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 4K
বাই অতিভুজ হলো √41 কে। ঠিক আছে, কে কেটে দিলাম, এখানে কে কেটে দিলাম, সমান সমান 5 ওপরে 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে 25 বাই √41 মাইনাস এখানে হবে 16 বাই √41। যদি আমরা এখানে লসাগু করি তাহলে আসবে √41। তাহলে এখানে এটা কেটে দিলে থাকবে 1 দিয়ে 25কে গুণ করলে 25 আসবে, এখানে আসবে 16। তাহলে 25-এর থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত আসবে 9, আর এখানে আসবে √41। এটাই হবে অ্যান্সার। কিন্তু এটা কিন্তু বইয়ের অ্যান্সারের সঙ্গে মিলবে না, যে বইয়ের অ্যান্সারটা অন্য কিছু দেওয়া আছে, 41 দেওয়া আছে। তো তোমরা এখান থেকে আরেকটা লাইন হয়তো তোমরা করতে পারবে, যে হরের কোঅর্ডিনেশন করতে পারবে। এখানে √41 দিয়ে গুণ করলে আর এখানে 41 দিয়ে গুণ করলে এটা রেখে দিলে আবার আগের লাইনটা চলে আসে। ঠিক আছে, তারপরের লাইনটা তোমরা লিখলে 9 √41 বাই, আর এখানে এই স্কোয়ার √41 কয়টা আছে, দুটো আছে, তার মানে এটাকে লেখা যায় √41 এর মাথায় স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে হবে 41। তোমরা এই পর্যন্ত অ্যান্সার রাখতে পারো অথবা এটাও লিখতে পারো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে 12-2 দাগে এক্সের মান নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা হবে এক্স স্কোয়ার 45 ডিগ্রি, এখানে হবে গুণন, এটা ইনটু হবে। ঠিক আছে, গুণন কোসেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এখানে যা আছে তাই হবে, আর এখানে হবে সমান সমান। ঠিক আছে, tan 60 ডিগ্রি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এই প্রশ্নটায় আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এক্স সেক 45 ডিগ্রি মান হলো √2 এর মাথায় হবে স্কোয়ার, গুণন কোসেক 45 ডিগ্রি মান হলো √2 এর মাথায় স্কোয়ার প্লাস 2, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 প্লাস সাইন 30 মান হলো 1/2 সমান সমান tan 60 ডিগ্রি মান হলো √3। ঠিক আছে, দেখো বা এক্স গুণন এই স্কোয়ার এই √টাকে তুলে দেবে, তাহলে এখানে 2 থাকবে, গুণন এই স্কোয়ার এই √টাকে তুলে দিলে এখানে 2 থাকবে প্লাস 2, এখানে যদি লসাগু নেই তাহলে 2 হবে, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1 দিয়ে √3কে গুণ করলে √3 হবে। একই রকমভাবে এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে হবে 1 দিয়ে যখন ওপরের 1কে গুণ করবো তখন একই থাকবে, সমান সমান হবে √3। বা এখানে যদি গুণ করে দেই তাহলে হবে 4x প্লাস এখানে দেখো এই 2 আর এই 2 কেটে দেবো। ঠিক আছে, তাহলে থাকবে √3 প্লাস 1 সমান সমান √3। বা 4x ইকুয়াল টু দেখো এই √3 প্লাস √3 এই পাশে মাইনাস √3 প্লাস 1 এই পাশে -1, তাহলে এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে। বা 4x ইকুয়াল টু কী আসবে -1, বা x ইকুয়াল টু আসবে -1/4, এটাই আসবে অ্যান্সার। তাহলে নির্ণয় x এর মান কত, -1/4। 12-3 দাগে বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি, এটা কোশ্চেনটা ভুল দেওয়া আছে, এখানে মাইনাস যাবে। হ্যাঁ, তোমরা কোশ্চেনটা আগেই ঠিক করে নাও। বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো দেখো একটা কথা বলে নিই, যখন মাইনাস থাকবে, এখানে কিন্তু মাইনাস চিহ্নটা আমি দিয়ে দিলাম যেহেতু প্রশ্নটা ভুল আছে, তো এখানে মাইনাস যখন থাকবে তখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, আর যদি প্লাস এখানে মাইনাসের জায়গায় যদি যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন থাকে তখন ভাববে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এবার কতবার পূর্ণ আবর্তন করেছে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা আমরা কীভাবে বুঝবো, প্রথমে আমরা কোণটা বের করে নিচ্ছি। দেখো সমান সমান দেখো মাইনাস, এখানে যদি সমষ্টি ভাঙিয়ে দেই তাহলে হবে 5-12 60 আর 61 61/12 ইন্টু পায়ের মান কত আসবে 180। তো কেটে দিচ্ছি 12 দিয়ে, 12কে 12, 13, 14, 15, 16, 17, 18, 60, 5-12 60 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে মাইনাস যদি আমরা 61কে 15 দিয়ে আমরা গুণ করি তাহলে আসবে 5-1 5, 5-6 30, 1 ঘর কাটা যাবে 6, 5-1 9, তাহলে হবে 915 ডিগ্রি। তাহলে 915 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি এভাবে, মাইনাস এটাকে লিখতে পারি 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি প্লাস হবে, তাহলে গুণ করে দিলে কত আসে 360-এর সাথে 2 দিয়ে যদি গুণ করে দিই 0, 6 × 12 দিয়ে হয়তো 1, 3 × 6 7, 720, আর ছিল কত 915, তাহলে 915 থেকে আমরা 720কে মাইনাস করে দিচ্ছি, তাহলে কত আসে দেখো তো, তাহলে আসবে 5, আর এখানে 11 থেকে 2 গেলে হবে 9, হাতে থাকবে 1, তার মানে হয় 8, তার মানে 195। তাহলে এটাকে লিখতে পারি 195। যেহেতু আমরা জানি কি মানে একবার পূর্ণ আবর্তন করলে মানে প্রান্তীয় রশ্মি থেকে যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। তাহলে এখানে কয়বার ঘুরেছে, 2বার পুরোটা ঘুরেছে।
দুবার ঘোরা মানে কি, একবার যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি, আর দুবার ঘুরলে কত হবে 720 ডিগ্রি। তার মানে 2 ইন্টু 360 ডিগ্রি মানে কয়বার ঘুরেছে, এখানে দুবার ঘুরেছে, ঠিক আছে। প্লাস আরও দুবার ঘোরার পরেও আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি। সুতরাং দেখো লিখে নিয়েছি, সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, মানে একবার ঘুরলে 360 ডিগ্রি, তাহলে কয়বার ঘুরছে, এখানে দুবার ঘুরেছে, দুবার পূর্ণ আবর্তন করার পর আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল, এটাই হবে অ্যান্সার। 13 রোমান সংখ্যা 1 বলেছে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা নির্ণয় করো। তো দেখো এখানে আমি ছবি এঁকে নিয়েছি। এটা হলো 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ি। এই তিনতলা বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে, তার মানে এই যে তিনতলা বাড়ি এবং এই চিমনি এর মাঝখানে দূরত্ব কত, 30 মিটার। তাহলে এখান থেকে এইটুকু 30 মিটার হলে এখান থেকে এইটুকু কত হবে, 30 মিটারই হবে, ঠিক আছে। তো দেখো কি বলেছে যে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ। তাহলে এখান থেকে দেখলে এই যে কারখানার চিমনি এর উন্নতিকোণ মানে এখান থেকে ওপরে দিয়ে দেখবে উন্নতিকোণটা কত বলেছে, 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রি চিমনির উচ্চতা নির্ণয় করো। তাহলে চিমনি মানে এটা হলো চিমনি, তাহলে চিমনির উচ্চতাটা কত, এটা আমরা 8 মিটার ধরে নিয়েছি, ঠিক আছে। তো এটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, এটা ডি, ঠিক আছে। তো এটার নাম দিয়ে দিচ্ছি, এখানের নাম দিচ্ছি ই, দিচ্ছি এটাকে ই। তো ভাষাটা আমি লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি ধরি চিমনির উচ্চতা সিডি সমান সমান 8 মিটার। তো আমরা এই চিমনির উচ্চতাটা 8 মিটার ধরেছি এবং তিনতলা বাড়ির উচ্চতা এটাকে আমরা এবি দিয়ে লিখেছি, এবি সমান সমান 9√3 মিটার, এটা দেওয়া আছে বলে। এবার লিখেছি সুতরাং 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ, মানে এখান থেকে ছাদ এ বিন্দু থেকে দেখলে এই যে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনি এর সি এর উন্নতিকোণ কত আছে, এখানে উন্নতিকোণ আছে 30 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং আমরা কি করলাম, এই এ ই কার ওপর লম্ব, সিডির ওপর লম্ব, সুতরাং লিখে নিয়েছি এ ই লম্ব সিডি টানা হলো। সুতরাং এ ই সমান সমান বিডি সমান সমান 30 মিটার, মানে এ ই মানে এখান থেকে এইটুকুর যা দৈর্ঘ্য হবে আর বি থেকে ডি এর দৈর্ঘ্য একই হবে, এটা 30 মিটার হলে এটাও 30 মিটার। তো আমরা এখানে লিখে নিয়েছি 30 মিটার। তারপর লিখেছি অ্যাঙ্গেল এ সি ই হলো 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ সি ই হবে না, এটা হবে সি এ ই হবে, ঠিক আছে। তো এটা লিখতে ভুলে গেছি, সি এ ই হবে, মানে মানে যার জায়গায় মানে যেখানে কোনটা হবে সেটাকে মাঝখানে রাখতে হবে, অর্থাৎ সি এ ই বলতে পারো বা ই এ সি বলতে পারো, ঠিক আছে। ব্যাস এটুকু লিখে নিলাম। এবার দেখো পুরোটা কি ছিল, পুরোটা ছিল 8 মিটার, আর এখান থেকে এইটুকু কত বলো তো, ইডি, এখান থেকে এইটুকু হলো 9√3। যদি বলো কেন, কারণ দেখো এটা সোজাসুজি সমানভাবে যদি মাপি তাহলে এখান থেকে এইটুকু যদি 9√3 হয় তাহলে এই সোজাসুজি গিয়ে আমাদের এইটুকু 9√3 হবে, অর্থাৎ এবি এর মান যা হবে আর ডিই এর মানটা একই হবে, তাহলে ডিই এর মানটা একই হবে, সমান সমান কী হবে 9√3 মিটার হবে। তাহলে এখান থেকে এইটুকু কত হবে, 9√3 মিটার, ঠিক আছে। 9√3 মিটার, মনে করো পুরোটা হলো 15 মিটার, তার মধ্যে এইটুকু যদি হয় 10 মিটার, তাহলে বাকি এইটুকু কত, তাহলে 15 থেকে আমরা এইটুকুকে বাদ দিয়ে দিলেই তো আমাদের বাকিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। একই রকমভাবে পুরোটা হলো 8 মিটার, তার মধ্যে এইটুকু যদি 9√3 মিটার হয় তাহলে বাকি এইটুকু কত হবে, সেটা পুরোটা মানে 8 থেকে যদি এইটুকু মানে 9√3 বাদ দিয়ে দিই তাহলে বাকিটা বেরিয়ে যাবে। বোঝা গেল। আমি আবারও বলছি, পুরোটা যদি 15 মিটার হয় আর এখান থেকে এটুকু যদি 10 মিটার হয় তাহলে এটুকু কত, 5 মিটার। কীভাবে বের করলাম, পুরোটা 15 মিটার থেকে যতটুকু আমার জানা আছে সেটাকে যদি বাদ দিয়ে দিই বাকিটা বেরিয়ে যাবে। ঠিক একই রকম পুরোটা যদি 8 মিটার হয় তার মধ্যে এইটুকু জানা আছে 9√3 মিটার, বাকিটা হবে 8 থেকে যদি 9√3 মিটার বিয়োগ করে দিই। তাহলে এবার এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা করব, যার এই কোণটা কি 90 ডিগ্রি। তো লিখে নিচ্ছি সুতরাং বা অ্যাঙ্গেল, তাহলে এটাকে লিখবো এ ই সি, ঠিক আছে। সুতরাং লিখবো অ্যাঙ্গেল এ ই সি সমান সমান হবে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লিখে নেব এবার সমকোণী
ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজটার নাম দেব CAE থেকে পাই, CAE থেকে পাই কমা। তাহলে এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হলো CE, ভূমি কোনটা? AE। তাহলে লিখব লম্ব বাই ভূমি মানে CE বাই AE। লম্ব বাই ভূমি সমান সমান কী হয়? লম্ব বাই ভূমি হয় tan থিটা। তাহলে থিটার মানটা এখানে কত আছে? 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। বা CE, দেখো CE এর মানটা কত আছে? CE এর মানটা আছে h মাইনাস 9√3। তো এখানে আমরা লিখে নিচ্ছি CEটা হলো h মাইনাস 9√3 মিটার। ঠিক আছে, তো লিখে নিলাম। তো এখানে h মাইনাস 9√3 বাই AE কত? AE কত? 30। তাহলে এখানে আমরা 30 বসিয়ে দিচ্ছি সমান সমান tan 30 ডিগ্রি হবে 1/√3। তো আমরা কোনাকুনি গুণ করবো, এইদিকে গুণ করলে হবে √3h মাইনাস এইদিকে যখন গুণ করব তখন কি হবে বলো তো? 9√3 সঙ্গে যখন আমাদের √3 গুণ করব তখন এই 9ই থাকবে। √3 গুণ করলে √9 হবে, আর 9 এর বর্গমূল কত হবে? 3 হবে। তাহলে যদি গুণ করে দিই 27 হবে। একবার লিখে দিলাম 27, আর এইদিকে গুণ করলে 30 বা √3h সমান সমান 30 মাইনাস 27 ওপাশে গেলে প্লাস 27 হবে। √3h সমান সমান যোগ করে দিলে আসবে 57 বা h ইকুয়াল টু হবে 57 বাই কী হবে? √3। এবার আমরা জানি যে নিচে কখনো রুট সংলগ্ন সংখ্যা রাখা যায় না, তাই এখানে যা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিলাম। বা h ইকুয়াল টু ওপরে হবে 57√3 আর নিচে কত আসবে? 3 আসবে। তাহলে 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 অক্ষে 3, 4, 5, 27, 3 নং 27। তারপরের লাইনটা আমি এখানে করছি। বা h ইকুয়াল টু হলো 19√3। অর্থাৎ এই যে কারখানার চিমনিটা এর উচ্চতাটা কত? 19√3, কারণ এই চিমনিটাকেই তো আমরা h মিটার ধরেছিলাম। তাহলে h-এর মানটা আমাদের বেরিয়ে গেল 19√3। তো লিখে নিচ্ছি, সুতরাং কারখানার চিমনির উন্নতি কোণ 19√3 মিটার। ঠিক আছে, 2-এর দাগে আছে দুটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার। আমি এখানে কিন্তু h1 দিয়েছি, কি কারণ তোমাদের বইয়ে দেখবে শুধু h আসে, তার মানে একটা ভুল ছাপানো আছে, এটা h1 হবে, কারণ এখানে একটা h1 দেওয়া আছে আর একটা h2 দেওয়া আছে। যেহেতু এখানে h2 ছাপানো আছে তার মানে এটা h1 হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে যে দুটো স্তম্ভ আছে তার মধ্যে h1টা বড় আর h2টা ছোট। কেন বলো তো? কারণ এখানে h1 এর বর্গের মান কি হবে? h2 এর বর্গ, h2 যত হবে তার 3 গুণ হবে। ঠিক আছে, সেই জন্য বলেছি h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছি। দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, এখানে h1টা আমি বড় দিয়েছি, বুঝতে পারছো? কারণ আমাদের প্রমাণটা করতে বলেছে h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার, অর্থাৎ h1 এর বর্গ মান হবে h2 এর বর্গ যত হবে তার 3 গুণ হবে। বোঝা গেল? এবার এটাকে h1 দিয়েছি, এটাকে h2 দিয়েছি। এবার বলেছে এখানে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া মানে এটা, থেকে প্রথম স্তম্ভের চূড়া মানে এটা, এটার উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো এখানে মার্ক করে নিচ্ছি, স্ট্রেট করে নিলাম, লাইন টেনে নিলাম, তাহলে এই কোণটা কত আসবে? 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এই কোণটা দিয়ে দিলাম 60 ডিগ্রি। দেখো এবার কি বলেছে? প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া কোনটা? প্রথমটির গোড়া হলো এটা, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি। তাহলে স্কেলের সাহায্যে আমরা এটাকে যোগ করে দিচ্ছি। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। এটা হলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এটা h1 স্কোয়ার ইকুয়াল টু 3h2 স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি এটা নাম দিচ্ছি, এটাকে a দিচ্ছি, এটাকে b দিচ্ছি, এটাকে c দিচ্ছি, এটাকে d দিচ্ছি। ঠিক আছে, তো আমি ভাষাটা লিখে নিচ্ছি। দেখো আমি লিখে নিয়েছি, ধরি প্রথম স্তম্ভের উচ্চতা AB সমান সমান h1। এখানে h1টা কিন্তু দেওয়া ছিল, ধরি কেন লিখলাম বলো তো? কারণ এখানে ABCD এই নামগুলো দেওয়া ছিল না, তাই আমি এখানে AB দিলাম। ঠিক আছে, সমান সমান h1 মিটার এবং দ্বিতীয় স্তম্ভের উচ্চতা CD সমান সমান h2 মিটার। সুতরাং দ্বিতীয় স্তম্ভের গোড়া, দ্বিতীয় স্তম্ভ কোনটা? এটা
দ্বিতীয় স্তম্ভের গোড়া এখান থেকে প্রথমটি চূড়া মানে এটা এর উন্নতি কোণ কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা বলবো ACB বলবো, ঠিক আছে। ACB ইকুয়াল টু হলো 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়া উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা বলবো CBD বা DBC একটা বললে হলো, মানে এটাকে মাঝখানে রাখতে হবে। তো দেখো এখানে লিখে নিচ্ছি অ্যাঙ্গেল CBD সমান 45 ডিগ্রি। এবার দেখো এই বি থেকে সি এর দূরত্বটাকে তোমরা x মিটার ধরে নিতে পারো, না নিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমরা প্রথমে এই ত্রিভুজটা থেকে করব, এই ত্রিভুজটা থেকে। তাহলে এই ত্রিভুজটার নাম কি ABC, এই ABC ত্রিভুজ থেকে করব, ঠিক আছে। তাহলে লিখবো যে এবার সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, কমা। দেখো এখানে ABC ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ কেন বললাম, কারণ এই মনে করো এই দাগটা নেই, তাহলে ত্রিভুজ দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এর এই কোণটা কি 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ABC হলো 90 ডিগ্রি। তো এখানে লিখে দিচ্ছি অ্যাঙ্গেল ABC হবে কত 90 ডিগ্রি। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটাকে কি বলে লম্ব, আর এটাকে কি বলবো আমরা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই ভূমি হলো BC সমান লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি ট্যান থিটা। থিটার মানটা কত আছে এখানে দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে থিটার মান কত আছে 60 ডিগ্রি আছে। তো আমরা এখানে 60 ডিগ্রি করব। বা এবির মান এখানে কত আছে দেখো তো, এবির মান আছে H1 আর বিসির মান কত কিছুই নেই। তো আমি তোমাদেরকে আগেও বলেছি বিসির মান ধরে নিতে পারো। তো এবির মান H1 আর আমি বিসির মান ধরছি না, যা আছে তাই। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হলো √3। তাহলে আমি কোনাকুনি গুণ করবো, এটা নিচে নাই মানে 1 আছে। তো এই দিকে আর এই দিকে গুণ করবো, তাহলে এই দিকে গুণ করলে হবে √3 BC সমান এই দিকে গুণ করলে হবে H1 বা BC সমান এখানে √3 সঙ্গে গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে H1 বাই √3। তাহলে BCর মান এটা বেরোলো, ঠিক আছে। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের থেকে করব, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, তার মানে কি হবে অ্যাঙ্গেল BCD হবে 90 ডিগ্রি। তো দেখো আমি লিখে নিয়েছি আবার সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই, কারণ এই কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাকে তোমরা এই কোণটা মাঝখানে রেখে তোমরা বলতে পারো DCB অথবা BCD একটা বললেই হলো, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের লম্ব হলো CD আর ভূমি হলো BC। তাহলে লিখবো লম্ব হলো CD আর ভূমি হলো BC। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি ট্যান থিটা। তাহলে থিটার মান এখানে কত আছে দেখো তো, এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কোণের মানটা থিটা মানে হলো কোণের মানটা কত আছে 45 ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি বসাবো। বা সিডির মান হলো H2 আর বিসির মান দেখো এখানে বের করা আছে, হবে H1 বাই কি হবে √3 সমান ট্যান 45 ডিগ্রি মান কত 1 হবে। তারপরের লাইনটা আমি এখানে করছি, দেখো এই H2কে লিখলাম আর এই বাই মানটা ভাগ, এই ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, মানে √3 ওপরে যাবে আর H1টা নিচে আসবে সমান 1। বা তাহলে দেখো এই H2টা ওপরেরটার সঙ্গে গুণ হবে, √3 H2 বাই নিচে হবে H1 সমান 1। বা এবার আমরা প্রমাণটার দিকে একটু তাকাবো। দেখো প্রমাণে কি আছে, প্রমাণে আছে H1-এর মাথায় স্কোয়ার আছে। তো এখানে দেখো কিন্তু স্কোয়ার নাই, তাই আমরা এখানে কি করব উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ মানে কি, বর্গ মানে এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, এই পাশেও পুরোটার মাথায় স্কোয়ার আসবে। তো দেখো আমি লিখে নিয়েছি পুরোটার মাথায় স্কোয়ার। বা এই স্কোয়ারটা এই √3-এর মাথায় আসবে, তাহলে এই স্কোয়ারটা √3টাকে তুলে দিবে, তাহলে এখানে 3 থাকবে। আর এই স্কোয়ারটা H2-র মাথায় আসলে হবে H2 স্কোয়ার, আর এই স্কোয়ারটা H1-এর মাথায় আসলে হবে H1 স্কোয়ার সমান 1 স্কোয়ার কত আসবে 1 হবে। এবার প্রমাণটা আমাদের কোন দিকে গুণ করা আছে সেটা আমরা লক্ষ্য করব। প্রমাণের দিকে বা দিকে রাখা আছে কি আছে H1টাকে রাখা আছে। তো আমরা দেখো এটা নিচে নেই মানে 1 আছে, তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে হবে H1 স্কোয়ার আর এই দিকে গুণ করলে হবে 3H2 স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। 14 রোমান সংখ্যা 1-এ আছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো।
মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে। প্রশ্নটা তোমাদের প্রথমে আমি ছবির মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, ওখানে যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমাদের কাছে সোজা মনে হবে। ঠিক আছে, তার মানে এই রাফটা মানে ছবিটা ভালো করে দেখো। প্রথমে বলেছে একটা আয়তক্ষেত্রাকার জমি ছিল। ঠিক আছে, তো এখানে আয়তক্ষেত্রাকার একটা জমি এঁকে নিচ্ছি। দেখো এখানে একটা আয়তক্ষেত্রাকার জমি এঁকে নিলাম, যার দৈর্ঘ্য বলেছে 20 মিটার এবং প্রস্থ বলেছে 15 মিটার। তাহলে এই জমিটার দৈর্ঘ্য এটা হলো 20 মিটার, 20 মিটার হলো এই জমিটার দৈর্ঘ্য, এটা 20 মিটার হলে এটাও 20 মিটার হবে, আর প্রস্থ বলেছে 15 মিটার। তার মানে এটা যদি 15 মিটার হয় তাহলে এটাও 15 মিটার হবে। ঠিক আছে, এবার আবার বইটা পড়ো, দেখো কি বলেছে, যে ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। তার মানে এই যে মাঠটা আছে, এই মাঠের ভেতরে 4টি কোণে, মানে এখানে একটা পিলার বসানো হয়েছে, এখানে একটা পিলার বসানো হয়েছে, এখানে একটা পিলার বসানো হয়েছে, এখানে একটা পিলার বসানো হয়েছে। তাহলে মোট কয়টা পিলার বসানো হয়েছে? 4 কোণে 4টি পিলার বসানো হয়েছে। এবার কি বলেছে, এই যে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এগুলো দৈর্ঘ্য কত আসবে? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি এখানে ঘনকাকৃতি গর্ত করা হয়েছে। তার মানে এটা দৈর্ঘ্য হবে 4 মিটার, প্রস্থ হবে 4 মিটার এবং উচ্চতা, মানে যেহেতু গর্ত করেছে তার মানে গভীরতা আর উচ্চতা একই, তার মানে এটাও হবে 4 মিটার। কেন? কারণ এটা হবে ঘনকাকৃতি, ঘনকের কি হয়? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়। তার মানে এটা দৈর্ঘ্য 4 মিটার হলে প্রস্থ 4 মিটার হবে এবং গভীরতা বা উচ্চতাটাও 4 মিটার হবে। একই রকমভাবে এটারও 4 মিটার হবে, এটারও 4 মিটার হবে, এর উচ্চতা এটাও 4 মিটার হবে। বোঝা গেল? এবার দেখো এখানে যে ঘনকাকৃতি গর্তগুলো করা হয়েছিল, সেই গর্ত থেকে যে মাটিগুলো তোলা হয়েছে সেটা কি বলেছে, যে অবশিষ্ট জমির ওপর, অবশিষ্ট জমি মানে এই যে বাকি যে জায়গাটা আছে এটা, এর ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন যা উচ্চতা আছে, এই 4টা গর্ত থেকে যদি মাটি তুলে এখানে ফেলা হয় নিশ্চয়ই উচ্চতাটা বৃদ্ধি পাবে। কতটুকু উচ্চতা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, সবার প্রথমে আমরা পুরো মাঠের ক্ষেত্রফলটা বের করে নেব। দেখো আমি লিখে নিয়েছি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। সুতরাং আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ মিটার, গুণ করে দিলে আসবে কত? 300 বর্গ মিটার। ঠিক আছে, তারপর পুরো মাঠের ক্ষেত্রফল হলো 300 বর্গ মিটার। এবার এই 4 কোণে যেহেতু 4টি কি বসানো হয়েছে? পিলার বসানো হয়েছে, তাহলে সেই পিলারগুলো তো বাদ দিয়ে তো পরে বাকি জায়গাটার মধ্যে কি হবে? মাটিগুলো ফেলবে। তার মানে আমরা এখানে এই 4টা পিলারের ক্ষেত্রফলটা বাদ দিলে কিন্তু আমাদের এই বাকি জমির ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে বা বাকি মাঠের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে একটি পিলারের ক্ষেত্রফল সমান সমান, দেখো যেহেতু এটা বর্গাকার, মানে এটা দৈর্ঘ্যটা 4 মিটার, প্রস্থ হলো 4 মিটার, বর্গাকার, তার মানে হবে 4-এর মাথায় স্কোয়ার হবে, একটা পিলারের ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার। এইরকম কয়টা পিলার আছে? 4টা পিলার আছে, তাহলে 4টি পিলারের ক্ষেত্রফল হবে 4 × 16 হবে, তাহলে হবে 464 বর্গ মিটার। তাহলে পুরো জমির ক্ষেত্রফলটা হলো, বা জমি বা মাঠের ক্ষেত্রফলটা হলো 300 বর্গ মিটার। তারপর সেখান থেকে আমরা এখানে যে 4টা এখানে পিলারের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বাকি জমির ক্ষেত্রফলটা বের করব। এবার প্রশ্ন হলো তোমাদের, কেন বাকি জমির ক্ষেত্রফলটা বের করছি? কারণ এই যে মাটির এই 4টা গর্ত থেকে যে মাটিটা তোলা হয়েছে সেটা কিন্তু এই গর্তগুলোতে ফেলা হয়নি, এই বাকি জমিটার ওপর ফেলা হয়েছে। তার মানে বাকি জমির ক্ষেত্রফলটা আমাদের লাগবে, সেই জন্য লিখে নিচ্ছি। সুতরাং বাকি জমি লিখতে পারি বা মাঠের লিখতে পারি, বাকি মাঠের ক্ষেত্রফল সমান সমান, দেখো তাহলে পুরো ক্ষেত্রফলটা হলো, মাঠের ক্ষেত্রফল হলো 300, তার থেকে 4টি পিলারের ক্ষেত্রফল হয় 64, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেব, এত বর্গ মিটার। তাহলে কত আসবে? 10-এর থেকে 4 গেলে হবে 6, হাতের থাকবে 1 হবে 7, 10-এর থেকে 7 গেলে হবে 3, হাতের থাকবে 1, 236 বর্গ মিটার।
তাহলে বাকি জমি মানে এই জমিটায় 4টা পিলারের গর্ত বাদ দিয়ে এই বাকি জমির ক্ষেত্রফলটা হলো 236 বর্গমিটার। ঠিক আছে, এবার প্রশ্নটা একটু ভালো করে পড়ো। আমরা তো বাকি জমির ক্ষেত্রফলটা বের করে নিলাম। এই যে বাকি জমির ক্ষেত্রফলটা বের করলাম, এর ওপরে এই যে 4টা গর্ত আছে, সেই 4টি ঘনকাকৃতি গর্ত থেকে কেটে অপসারিত মাটি এই জমিটার ওপর ছড়িয়ে দেওয়া হবে, মানে এই অবশিষ্ট যে বাকি জমিটা আছে এর ওপর ছড়িয়ে দেওয়া হবে। তাহলে আমরা প্রথমে একটা গর্ত থেকে ঘনকাকৃতি গর্ত থেকে কতটুকু মাটি উঠবে বা একটা ঘনকাকৃতি গর্তের আয়তন কতটুকু সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে লিখব, সুতরাং একটি ঘনকাকৃতি গর্তের আয়তন, যেহেতু ঘনকাকৃতি তাহলে ঘনকের আয়তন সূত্রটা কি হয়, বাহুর দৈর্ঘ্য তার কিউব হয়। তাহলে যেহেতু 4 হলো বাহুর দৈর্ঘ্য, কারণ এটা দৈর্ঘ্য হবে 4 মিটার, প্রস্থ উচ্চতা সব 4 মিটার হবে, তাহলে একটা ঘনকাকৃতি গর্তের আয়তন হবে 4 এর কিউব, 4 4 16, 4 64 বর্গ মিটার। তাহলে এরকম কয়টা ঘনকাকৃতি গর্ত থেকে মাটি তোলা হয়েছে, 4টি। তাহলে 4টি ঘনকাকৃতি গর্তের আয়তন হবে 4 × 64 বর্গমিটার, সমান সমান 4 4 16 6 হবে 4 4 24 25 26 25 256 বর্গ মিটার। তাহলে এই যে 256 বর্গ মিটার যে মাটি, এটা 4টা গর্ত থেকে তোলা হয়েছে, এই ঘনকাকৃতির 4টা গর্ত থেকে, এটা এই অবশিষ্ট এই জমিটার ওপর ছড়িয়ে দেওয়া হবে। তাহলে এখন যে মানে উচ্চতাটা আছে, আর মাটি ফেলে দেওয়ার পর নিশ্চয়ই উচ্চতা বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা লিখে নিচ্ছি, ধরি কমা মাঠের তলে কি আছে এখানে, মাঠের তলের উচ্চতা 8 মিটার বৃদ্ধি পাবে। প্রশ্নানুসারে দেখো, তাহলে বাকি জমির ক্ষেত্রফলটা কত ছিল, বাকি জমি বা মাঠের ক্ষেত্রফল ছিল 236 বর্গমিটার, আর 236 বর্গমিটার ছিল এই পুরো বাকি মাঠের ক্ষেত্রফল। এর সঙ্গে যদি যতটুকু উঠলো উচ্চতা, মানে উচ্চতাটা মাঠের তল উচ্চতার কত বৃদ্ধি পেলো 8, এটাকে যদি গুণ করে দেয় তাহলে পুরোটা মাঠের কি বের হয়ে যাবে, বাকি মাঠের আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে লিখে নিচ্ছি 236 গুণন 8, তাহলে আয়তন বেরিয়ে গেল। এই বাকি মাঠের আয়তনের মধ্যেই তো এই যে এই 256 বর্গমিটার মাটি ফেলা হয়েছে, তার মানে এই 256 বর্গমিটার যে মাটি আছে সেটা ওই বাকি মাঠের ওপর পড়বে, এখানে পড়বে, সেই জন্য উচ্চতাটা কতটুকু বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি পাবে, সেই জন্য সেটার আয়তন হলো 236 গুণন 8 সমান সমান কী হবে, বাকি মাঠের ওই ঘনকাকৃতি গর্ত থেকে 4টি ঘনকাকৃতি গর্ত থেকে অপসারিত মাটির আয়তনের সমান হবে, কারণ এই মাটিটা ফেলার পরেই কিন্তু উচ্চতাটা বৃদ্ধি পেল। বোঝা গেল? তাহলে বা এই সমান সমান 256/236 আমরা কেটে দেব। দেখো তাহলে আমরা কেটে দিচ্ছি, এটাকে কাটবো আমরা প্রথমে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে আসবে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আর 8 দুগুণে 16। 2 দিয়ে এটা কাটলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে কাটবো 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার এটাকে 2 দিয়ে কাটলে আসবে 5 দুগুণে 10, 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে বা এইচ ইকুয়াল টু আসবে 64/59। ভাগ করে দেবো, যেহেতু ওপরে বড় সংখ্যা আছে তাহলে 1 বাদ দিলে হবে 59, বিয়োগ করলে আসবে 5টা উপরে যাবে, ওই ভাজকটা এখানে আসবে, বা এইচ ইকুয়াল টু 1/5 এটা হবে। তার মানে মাঠের তলের উচ্চতা 1/5/59 মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এত মিটার বৃদ্ধি পাবে।